শ্রেষ্ঠা যেন আকাশ থেকে পড়ল। ওনারা এখানে কি করছে? কি হচ্ছে এই বাড়িতে? প্রথমে রাফানের অগ্নিদীপ্ত ধমক, তারপর খাগড়াছড়ির সেই মানুষটা। সে নিজেও সাংঘাতিক আহত। ঘটনার কুলকিনারা কিছুতেই খাপে মিলছে না। বিস্ফোরিত চোখে রোজা আর সোহানার দিকে তাকাতেই তারাও ভ্যাবাচ্যাকা চাহনিটা ফেরত দিল। সবাই যেন একসাথে কোনো অচেনা গোলকধাঁধায় ঢুকে পড়েছে, যেখানে শুধু প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। এদিকে তাহিয়া ব্যগ্র পায়ে সিঁড়ি ভেঙে উপরে উঠেছে। হাতে প্রাথমিক চিকিৎসা বাক্স, পরিষ্কার একটা তোয়ালে, পেছনে দুটি চাকর, দুজোড়া হাতে গরম পানির বোল ধরে উঠেছে। শ্রেষ্ঠা কয়েক পা এগিয়ে শাওলিনের সামনে দাঁড়ালো। 1 সেকেন্ড অপেক্ষা করে শক্ত গলায় বলল, জানা, সব সত্য বলবি। কি হচ্ছে এখানে? উনি এদিকে কেন? শেফ স্যার এ বাড়িতে কেন? প্লিজ আল্লাহর রাস্তে বল। শেষ কথাটা প্রায় চিৎকার করে বেরিয়ে আসতে চেয়েছিল। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল শ্রেষ্ঠা। এদিকে শাওলিন তখনও পাথর, মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ দুটো নিথর নিষ্প্রাণ ঘোলাটে দেখাচ্ছে, যেন এত বড় ধাক্কায় ওর ছোট্ট বুকের ভেতর সব কিছু জমাট বেঁধে গেছে। ও কোনো কথাই বলছে না। পরিস্থিতি বুঝে অধরা নিজেই শ্রেষ্ঠাকে আলাদা কোণে ডেকে নিল। রোজা আর সোহানাও পিছু পিছু গিয়ে উপস্থিত। অধরা ওদের প্রত্যেকের মুখের দিকে এক পলক চেয়ে শান্ত অথচ ভারী গলায় বলল, এখানে পরিস্থিতি ভালো না শ্রেষ্ঠা, ওকে ওভাবে জোরাজুরি করো না। একদিকে তাহমিদ হঠাৎ নিখোঁজ, পুরো বাড়ি ভয়ে অস্থির। অন্যদিকে শাওলিন, যেখানে ওর কোনো দোষই নেই, অথচ সব কিছু ওকেই সহ্য করতে হচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা এখানে কেন, কিভাবে জড়িত, তাই না? সোহানা আর অপেক্ষা করতে পারল না। ঝটি দেবেকে জিজ্ঞেস করে উঠল, জি অধরা আপু, দয়া করে বলুন আপনারা কি হন, এদের কীভাবে সম্পর্কযুক্ত? অধরা গভীর এক বুক শ্বাস টেনে নিচ্ছে, যেন এক নিঃশ্বাসে অনেক দিনের অজানা ইতিহাস বলতে হবে তাকে। নিজেকে পুরোদস্তুর স্বাভাবিক বানিয়ে স্থির গলায় বলল, তাহমিদের মা আমার ফুপু শাশুড়ি হন। আমার শাশুড়ির একমাত্র বোন। ফাতিমা দাদির 3 ছেলে 1 মেয়ে। সেই মেয়েটাই হচ্ছে তাহমিদের মা। রোজা এই কথায় মারাত্মক আটকে উঠল। আতঙ্কে গলা চেঁচিয়ে বলল, ওহ মাই গড, আল্লাহ আল্লাহ, তার মানে আপনারা আপনারা শুরু থেকেই জানা রিলেটিভ? অধরা ধীরে ধীরে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তা দেখে রোজার মুখ বিরাট হাঁ হয়ে যায়। ডান হাতে সে মুখটা চাপা দিতে লাগলো বেচারি। অধরা খানিক থেমে ফের কথাটা বলে উঠল, কিছুটা এমন বলতে পারো রোজা, কিন্তু আমরা কেউ কাউকে চিনতাম না। তোমরা আমাদের চিনেছ ফরেস্ট অফিসারের ভাবি হিসেবে, আর আমরা তোমাদের ভেবেছি ট্যুরিস্ট দল। এবার সোহানার গলা শুকিয়ে আসে। প্রচণ্ড বিস্মিত গলায় হতবাক সুরে বলল, তার মানে শোয়েব স্যার উনি জানার? জিভে কথাটা আটকে পড়ল সোহানার। ওর চোখ মুখে অথই বিস্ময়ের ঢল। এক মুহূর্ত নীরবতা চললে শ্রেষ্ঠা নিজেই কথাটা সম্পূর্ণ করে বলল, উনি জানার হবু ভাসুর হন, তাহমিদের আপন মামাতো ভাই। অথচ আমরা কেউ কাউকে চিনতাম না, জানতাম না। কি অদ্ভুত ধরনের কাণ্ড! অবিশ্বাসে ঠাসা এক গুমট পরিস্থিতির সৃষ্টি হলো, যেখানে কেউ কোনো কথা বলতে পারল না। সে আকাঙ্ক্ষিত খাগড়াছড়ির ভ্রমণের কেন্দ্রবিন্দু তবে এটা সূত্র ছিল। সেই খাগড়াছড়ি যেখানে নৈসর্গিক সৌন্দর্য সাজেক ভ্যালির অবস্থান। সেই খাগড়াছড়ি, সেখানকার বন বিভাগের কর্মরত অফিসার শোয়েব ফারশাদ। ভাগ্য কি কোনোভাবে এই 2 দলকে সাক্ষাৎ করাতে ব্রত ছিল? একের পর এক বিপদ যে সামনে আসলো, সেগুলোর পেছনে মূলোৎপাটন কি তবে এই কাহিনী? শ্রেষ্ঠা নিজের চোখের সম্মুখে ভাগ্যের চরম লীলা খেলাটা দেখতে পাচ্ছিল। আর রোজা এখানে আতঙ্কিত হচ্ছিল ঘটনার আদ্যপান্ত সমস্ত জেনে। সোহানা চরম বিস্ময়ে কিছুক্ষণ হতভম্ব থাকলে সেই কথা সূত্রপাত করে বলে ওঠে, কিন্তু আমি বুঝতে পারছি না এমন ঘটনা কেন ঘটল, কিসের ভিত্তিতে ঘটল, কী কারণে এই পরিস্থিতির সূচনা দোস্ত? কেন শুরু থেকেই আমরা কিছু বুঝলাম না? আমরা তো ওনার বাড়িতে ছিলাম, স্যার আমাদের এত কাছে ছিল, কেউ কিছু বুঝিনি কেন? আর কেন আজকে এত বড় বোমটা ফাটল? সোহানার অন্যমনস্ক কথার সুতো টেনে অধরা নিজেই জোড়া লাগিয়ে বলল, কারণ যে মিথ্যাটা এখান থেকে শুরু, ভাগ্য সেখানেই সত্যটা উন্মোচন করেছে। এটাই সেই মর্তুজা বাড়ির আখড়া, যেখানে পদে পদে শুধু মিথ্যা গল্প বলা হয়েছে, যেটা তোমরা কেউ জানো না। অধরার রহস্যপূর্ণ কণ্ঠে চকিতে সংবিত ফিরল সবার। অধরা কি বলতে চাইছে? কিসের মিথ্যা, কিসের আখড়া? ওরা শুধু জানে যে রেবেকার বাবার বাড়ি এটা। এখান থেকে একটি প্রস্তাব আসায় রেবেকা নেওয়াজ নাচতে নাচতে হ্যাঁ বলে দিয়েছে।
শাওলিনের মতামত, দৃষ্টিভঙ্গি, চিন্তার কথাটা না ভেবেই। প্রশ্নের দোলাচলে নাস্তানাবুদ হয়ে সোহানা বলিয়ে ফেলল, অধরা আপু, হাত জোর করছি, আপনি যদি কিছু জেনে থাকেন বলুন। আমরা আর টেনশন নিতে পারছি না, আর কিছুতেই ধাক্কাগুলো সহ্য করা যাচ্ছে না। এখানে কিসের মিথ্যা, কি করেছে এনারা? সোহানার পাংশুটো মুখের দিকে চেয়ে এক পলক ভাবল অধরা। কথাগুলো বলবে কি বলবে না সেই দোলাচলে ভুগছে। ওরা হয়তো এখনও বোঝেনি সৃষ্টিকর্তার অমক চালে গল্পটা যেখানে শুরু, যে মিথ্যাগুলোর সূচনা, ঠিক সেখানেই এদের প্রত্যেক চরিত্রটির হাজির হয়েছে মঞ্চস্থে। তাহমিনা মর্তুজা ছিল সেই নারী যিনি আপনজন হয়েও দূরের জনের মতো হিংসার আগুনে বিদগ্ধ। সেই হিংসার ছবল দিয়েছেন আপন বড় ভাইটার শেষ চিহ্নে। সেই বড় ভাই যাকে শ্বশুরবাড়ির অভাব অনটনের দিনে তাহমিনা দুহাত ভরে সাহায্য পেয়েছিল। সেই ফারদিন বড় ভাই যিনি নিজের বাবাকে বুঝিয়ে মেয়ের অপরাধকে ভুলে যেতে বলেছিল। তাহমিনা পালিয়ে বিয়ে করেছে, কিন্তু তাই বলে কি ত্যায্য করা লাগবে? একটাই তো মেয়ে ওনার, একটাই তো বোন ফারদিনের। সেই বোনের দুরবস্থার দিনে সে কিভাবে হাত গুটিয়ে থাকে? এমন অন্যায় স্রষ্টা সহ্য করবেন? সম্পূর্ণ অতীত ইতিহাস এক মনে চুপচাপ স্মরণ করে গেল অধরা। এসব কিছুই শুনেছে দাদিজানের মন ভারাক্রান্ত দিনে। দাদিজান ভীষণ কট্টর মানুষ, কিন্তু সময়ে অসময়ে তিনি তো হাসি খুশি প্রবীণ। অধরা যেই কিছু বলতে নেবে ঠিক তক্ষুনি ভৃত্য শ্রেণীর একজন হাঁপাতে হাঁপাতে উপস্থিত হলো। অনবরত শ্বাস ফেলতে ফেলতে বলল, ছোট ভাবি একটু জলদি উপরে চলেন, বড় ভাই ডাকে, খুব জরুরি দরকার। অধরা শুনতে দেরি তৎক্ষণাৎ গলায় প্রত্যুত্তর করল, শোয়েবের অবস্থা কেমন? একজন ডাক্তার ডাকা দরকার না? তোমরা কেউ খবর দিয়েছ? ছেলেটা কাঁচুমাচু মুখে তাকালো, নিঃশ্বাস ঠিক হয়েছে, বিব্রতভাবে মাথা চুলকাতে চুলকাতে বলল, কিন্তু ছোট ভাবি, বড় ভাই যে বলেছে ডাক্তার লাগবে না, উনি নিজেই নাকি ডাক্তারের কাজ ছেড়ে নেবে। কি আশ্চর্য, এসব আজে বাজে কথা তোমাকে বলেছে? কেমন অমানুষ দেখো তো ভাই। সেলাইয়ের দরকার পড়লে কোথা থেকে বিদ্যাটা ফলাবে? না সিরাজ, শীঘ্র একজন ডাক্তার ডাকো। এমন হতচ্ছাড়া কাহিনী করলে তার কপালে আজ শনি আছে। অধরাকে রাগারাগি করতে দেখে শ্রেষ্ঠা নিজেই ফোন বের করে। ওর বাবা চাইলে এক্ষুনি একজন ডাক্তার ধানমন্ডিতে পাঠাতে পারে, তাই সে দেরি করলো না। কলটা রিসিভ হতেই শ্রেষ্ঠা চকিতে বলে বসলো, হ্যালো বাবা, আমি নূপুর বলছি, এটা সোহানার নাম্বার। তুমি টেনশন করো না বাবা, তুমি কি একটু হেল্প করতে পারবে? ধানমন্ডির দিকে একজন ডাক্তার পাঠাবে, আর্জেন্ট বাবা, ঠিকানাটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। থমথমে কঠোর মুখে দাঁড়িয়ে আছে রেবেকা। দোকানে কথাটা বিশ্বাস করতে পারল না। আরও একবার সেই অপাত্রের জন্য সুপাত্রী ননদের প্রস্তাব রাখা হচ্ছে, যে প্রস্তাবকে সে জেঠির কথা শুনে ফিরিয়ে দিয়েছে বহু আগে। রেবেকা ঠান্ডা মাথায় ভীষণ স্থির হয়ে বলল, আপনি কি বুঝতে পারছেন কি বলেছেন? ফাতেমা নাজ বেশ গম্ভীর, চোখ দুটো স্থির মনের মতো বিদ্ধ করা সামনে। তিনি প্রত্যুত্তরে জানালেন, ভেবেচিন্তে বলেছি। আপনি আমাকে খারাপ ভাববেন না নানি, কিন্তু শোয়েবের সঙ্গে শাওলিনের মিলে না। ওদের ভেতরে কিছুরই মিল নেই। একজন নাস্তিকদের পরিবেশে বেড়ে উঠেছে, অন্যজন সম্পূর্ণ আদব শিষ্টাচারে। দুই মেরুকে একদিকে করলে পরিণাম খারাপই হবে, আগেও বলেছি। দমে গেলেন না ফাতেমা। তিনি শান্তিপূর্ণ মানুষ, অন্যের ঝুটঝামেলা গলা ছেড়ে ঝগড়া করেন না, বরং চুপ করে কুকুরের ঘেউ ঘেউ শুনে যান। তবে এই মুহূর্তে পরিস্থিতি ভিন্ন। গভীর এক বুক দম ফেলে শান্ত স্বরে বললেন, দেখো রেবেকা, চাইলে অনেক কিছুই প্রশ্নবিদ্ধ করা যায়। মানুষের ভুল নিয়ে বসলে কেউ ফেরস্তে বেরোবে না। আল্লাহ দুনিয়ার সব কিছু পাপ পুণ্যে সামিল। কিন্তু তুমি যেটা মনে নিয়ে বসে আছো, সেটাকে পরিবর্তন করতে তোমারও এগিয়ে আসা দরকার। চোখ খুলে দেখো, তারপর বলতে এসো। শুধু শুধু দূর থেকে অযথা মন্তব্য ছুড়বে না, ভদ্রভাবে কথার বাকি বুঝিয়ে দিলেন তিনি। এরপরে যদি এইমের মগজে না ঢোকে, এখনও যদি শোয়েবের ব্যাপারে অন্যের কথায় দাঁত কামড়ে থাকে, সেক্ষেত্রে এর বয়সটাই বেড়েছে, বিবেকটা বাড়েনি। রেবেকা কয়েক মুহূর্ত নিশ্চল রূপে নিরুত্তর রইল, কোনো জবাব দিল না। সোফায় বসা অবস্থায় ওভাবে উত্তরহীন দেখে ফাতেমা ফের বলে উঠলেন, তোমার কাছে এই প্রস্তাবটা বহু আগিয়ে এসেছে, এবারই নতুন নয়। তুমি কী কারণে ফিরিয়ে দিয়েছ এটা তোমার ব্যাপার, কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে। আজ যদি সেই একই গো ধরে বসে থাকো, তবে তোমার জন্য একটা নিষ্পাপ মেয়ে অপদস্থ হবে, কথা মনে রেখো। রেবেকা চোখ তুলে তাকালো। মুখোমুখি বসা এই বৃদ্ধার চোখে চোখ রাখাটা দুষ্কর। বৃদ্ধার বয়স বাড়লেও চোখের জ্যোতি কমেনি।
বুদ্ধিদীপ্ত চাহনি দুটি খুঁড়ের ন্যায় ধরার। রেবেকা পলক ঝাপটে দৃষ্টি নিচু করে বলল, আপনি আমার নানির মতন। আপনাকে অসম্মান করে কথা বলবো না, কিন্তু শোয়েবের ব্যাপারে এমন কিছু জেনেছিলাম যেটা মুখে আনা যাবে না। আপনি সেগুলো বুঝে নিলে ভালো হয়। আর রইল প্রস্তাবের প্রসঙ্গ, সেখানে এখন। আচমকা কথার স্রোত থামিয়ে দিলেন বৃদ্ধা। সরাসরি ধার বসানো কথা ছুড়ে বললেন তিনি, শোয়েবের ব্যাপারে কি শুনেছ তুমি? কি এমন কথা যা মুখে আনলে মুখে অশুদ্ধ হয়ে যাবে? এবার দৃঢ়তাপূর্ণ চাহনি তুলল রেবেকা। এক মুহূর্ত স্থির তাকিয়ে থেকে নির্লিপ্ত সুরে বলল, আপনি শুধু এটা বলুন, ও কি এখনও সেসব দিকে ঝুঁকানো, নাকি শুধরে নিয়েছে? ফাতিমা নাজ নিষ্কপট সুরে জানালেন, তোমার কি মনে হয় এই 4.5 বছরে সেসব কিছু শুনেছ, নাকি শুধরেছে মনে হচ্ছে? শুধরেছে মনে হচ্ছে, আবার নাও হতে পারে, মিথ্যা বলতে চাই না। কিন্তু এখন শাওলিনকে নিয়ে যদি নিরাপত্তার বিষয় আসে, তাহলে আমি ভেবে দেখব। ভাবাভাবিটা আজই শেষ করো। এই প্রসঙ্গ আর তোলা হবে না। অন্তত শোয়েব বেঁচে থাকতে এটা আজই শেষ বুঝে নিও। ভেবো না যে তোমার ননদের জন্য ও বারবার বিরক্ত করবে। এবারই ইস্তফা বলেছে। কাঠের দরজায় আড়ি পেতে শুনছে সব তাহিয়া। সবই শুনেছে বাইরে থেকে। দাদির কথাটা শুনে মনে মনে দ্বার্থ হেসে পড়ল। আর বিরক্ত করবে এই রেবেকাকে? জীবনেও না দাদি, লিখে রাখুন, এবার না হলে আর কখনোই না। ওর ননদকে দরকার বলে তুলে নিয়ে যাব, তারপর দেখব এর অহংকারটা কোথায় টিকে। কথাটা আনমনে বলছিল ঠিকই, কিন্তু তাহিয়া এই কথা জানে রেবেকা প্রচণ্ড চালাক। এই দম্ভপূর্ণ চালাকির জন্যই আজ মেয়েটার এমন পরিণতি। শাওলিনকে জানে না ওর ভাবি এমন স্বার্থপর কীট যে তাকে মাথায় তোলে, সে তাকেই নিজের দলে টানে। নিজের ইচ্ছা মতো না হলে এমন আচরণ করবে যা কল্পনাতীত। যদি প্রস্তাবটা ভুলেও প্রত্যাখ্যান করে, তাহলে আরেক প্রলয়কাণ্ড আজই ঘটতে চলেছে। রেবেকার গলা শুনতে পেল প্রত্যুত্তরে। ভীষণ রোজপূর্ণ স্বরে বলেছে, আপনাকে একটাই কথা বলবো, যে দিকগুলো আমি শুনেছি সেগুলো মানুষের কাজ না। আমার চিন্তাটা এদিকেই। আর যদি তাহমিদ নিখোঁজ না হতো, আর সোসাইটির এতগুলো মানুষের সামনে লজ্জিত ঘটনা না ঘটতো, তাহলে আমি অবশ্যই বিয়ের দিন আরেক পাত্র নিয়ে ভাবতাম না। কিন্তু পরিস্থিতি এখন অনুকূলে না। তুমি নিজেও জানো, বাড়ির বাইরে পা দেওয়া মাত্র একটা শোরগোল পড়ে যাবে। অমুক থেকে তমুক কথা ছড়িয়ে বিশ্রীভাবে আলোচনা চলবে। তুমি এটা চাও না অবশ্যই। রেবেকা কিছু বলল না। সাথে সাথে বৃদ্ধার সামনে চড়াও হয়ে কিছু বলা যাচ্ছে না। আর যেভাবে জ্যাঠা মুখের উপর ফেরত নিয়ে যাও বলল, এরপর আর কোনো দিকে ভরসা পাচ্ছে না। ফাতিমা শেষবারের মতো রেবেকাকে আশ্বস্ত করতে এগুলেন। মৃদুস্বরে কোমলভাবে বললেন, যে দিকগুলো নিয়ে ভয় পাচ্ছ সেসব কিছু নেই। বন বিভাগ নিজের মতো চাকরি করছে, চাইলে খোঁজ নিয়ে দেখতে পারো। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের আওতায় প্রায়ই ওকে দেশের বাইরে যেতে হয়। দেশের বাইরে যাওয়াটা ওই অর্থে অন্য কিছু ভেবো না। শাওলিন ওর কাছে সম্পূর্ণ নিরাপদ। মেয়েটা যোগ্য ব্যক্তির কাছেই থাকবে। দয়া করে আর ব্যাঘাত ঘটিও না রেপা। আমি খালি হাতে শুধু শাওলিনকে যাচ্ছি, আর কিচ্ছু না। এরপর আর কোনো কথা থাকে না। রেবেকা ভীষণভাবে চাচ্ছিলেন কিছুটা সময় নিতে, কিছু দিন বা সপ্তাহ ওর ঝুলিতে আসুক। কিন্তু সময় যেন আটঘাট বেঁধে মাঠে নেমেছে। আজ কোনোভাবেই ভাগ্য আকাশে তারা ফুটবে না। যদি এখানে সম্মতি দিয়ে দেয়, তাহলে ব্যাপারটা মেনে নেবে শাওলিন? বিয়ের দিনে যে বর বদল হলো, এই ভয়ঙ্কর ব্যাপারটা ও মেনে নেবে কি? রেবেকা অনিশ্চিত চোখে তাকিয়ে রইল। বুঝতে পারল না পরিস্থিতি। তাপমাত্রা নিম্নতর। গুগল বলছে 25 ডিগ্রি সেলসিয়াস। বাইরের দাপটে বৃষ্টির তোড়। ঝড়ের উত্তাল বাতাসে গাছের মাথা বেঁকে যাচ্ছে। সুউচ্চ তাল ও নারিকেল গাছের ডালাপালা একে অন্যের গায়ে আছাড় দিয়ে লুটিয়ে পড়েছে। গা শিরশির করা ভয় জাগানো দৃশ্য। শাওলিন কাচের জানালা ভেদ করে ব্রুর মূর্তির সেই আকাশপটকেই দেখছিল। ওর গা জুড়ে লোহার মতো ভারী অনুভব করা শাড়ি, তখনও মাথা ও মুখ দীর্ঘ দোপাট্টায় আবৃত। দুহাত ভর্তি লাল চুরির রিনঝিন, চুড়িতে স্বর্ণরঙা জড়ির ঝিকিমিকি স্ফুরণ। খসখসে অমসৃণ কাচের চুড়িগুলো ওর হাতের ত্বকে বিষ দাঁত বসাচ্ছে। মেহেদির গাঢ় রঙের দরুন সে চামড়ার লাল ভাব, চিড়ে যাওয়া, কিছু ফুলে ফুলে যাওয়া অবস্থাটা অগোচর। একটু আগে খবর এসেছে আছরের নামাজের পরই প্রস্তুত হতে। বাইরে থেকে কাঙ্ক্ষিত একটি ডাক আসবে ওকে নিয়ে যেতে। এই মুহূর্তে ঘোলাটে দৃষ্টি জুড়ে শুধুই নির্লিপ্ততা। কোনো পুলক ছাপ ওই দু চোখেতে নেই।
তাহমিদের হারিয়ে যাবার সংবাদে যতটা না স্বস্তি টের পেয়েছে, তার বহুগুণ পাথর হয়ে গেছে একটি মহিলার কথা শুনে। হ্যাঁ, মহিলা, মায়ের বয়সী মহিলা, মায়ের জাত তারা, অথচ মায়েরা এমন হিংস্র কুভাষী হয়। তার ছেলে নিখোঁজ, প্রচণ্ড ভয়ে কুঁকড়ে আছে মাতৃমন, তাই বলে অন্যের সন্তানের উপর হিংস্র আক্রমণ? দোষ দায় সব চাপানো। শাওলিন কি নিজের ভাগ্যটা নিজে লিখেছে, নাকি যে তাহমিদের এমন পরিণত হোক সেটা গল্পের পর্বভিত্তিকের মতো সেটে দিয়েছে? এ কেমন নির্দয় আচরণ! নীরব ঘটে ঠক ঠক শব্দ ছড়ালো। কেউ একজন নখ মুচড়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, জানা, কাজই এসে গেছে। শেষ মুহূর্তে যদি টাচা পড়তে চাস নিয়ে ফেল, পরে আর সময় পাবি না। প্রত্যুত্তরে নির্নিমেষ তাকালো শাওলিন। দুটো নিঃশব্দ প্রহর খরচ করলো সোহানার দিকে চেয়ে। সোহানা একটা খুশি মাখানো হাসি দিয়ে ঘরে ঢুকেছিল। হাসিটা ওর ম্লান মুখটায় তাকিয়ে কর্পূরের মতো উবে গেল। দরজাটা বন্ধ করে পায়ে পায়ে শাওলিনের কাছে এলো সোহানা। ওর পায়ের কাছে কার্পেট পেছনে মেঝেটায় বসে পড়ল পা মুড়িয়ে। মুখ তুলে তাকালো বান্ধবীর ঘোমটায় ঢাকা মুখটুকুতে। ফিচেল এক টুকরো হাসি দিয়ে বলল, ভয় পাচ্ছিস? ভয় পাস না দোস্ত, মনে করবি আজকের দিনটা আল্লাহ এমন করে সাজিয়েছেন, যেখানে তোর ইচ্ছাটা করে ফিরে তোর কাছে চোরাপথে এসে গেছে। তুই মুখ ফুটে বলিসনি, কিন্তু গত 2-3 দিনের ঘটনায় বুঝতে পেরেছি। নাজিফকে যখন প্রথমবার বুঝতে শিখেছিলাম, তখনই বুঝেছি কিছু বিষয় মানুষকে বলে বোঝানো দুষ্কর। যে বোঝে সে বুঝতে নিতে জানে, অন্যের বুঝটা পড়ে ফেলতে পারে। চিরকুটের লেখাগুলো ওনার ছিল, তাই না? তারপর তোর ফোনের ওই টেক্সট, যেখানে ইংরেজিতে 4 বাক্য। তোর মতো রসকসহীন মেয়ে বই নিয়ে বসে আছে, যে জীবনে বই উপন্যাসের নামও ঠিকঠাক বলতে পারে না। গল্পগুচ্ছর প্রথম পাতায় স্বপ্নদর্শী, এসব তুই তো জানতিস। এটুকু বলে থেমে যায় সোহানা। ওর কোলের ওপর একখানা ছোট্ট হাত নিজের মুঠে তুলে নেয়। নিজের 2টি হাত দিয়ে সেই হাতকে ঢাকা দিয়ে বলে, যে কোনো বিপদ হোক, যে কোনো সমস্যা, একটা বার শুধু কল দিবি। আর কারো নাম্বারে কল দিস বা না দিস, আমাকে যদি তোর বিশ্বাসী মনে হয়, শুধু একটা বার কল দিস। দেখবি আমি একাই চলে এসেছি। খাগড়াছড়িতে ওরা তোকে একা ছেড়ে গিয়েছিল, সেই দুঃখ আমি কখনোই ভুলিনি। ওদের আমি কখনোই মাফ করব না। ওরা সত্যিই স্বার্থপর, যতই মাফ চেয়ে তোর কাছ থেকে মিলে থাকুক। আমি তো ঘটনাটা ভুলতে পারি না। এতগুলো মানুষ আমরা হেসে খেলে গেলাম, বিপদ মুখ বাড়াতেই শুধু একজনকে ফেলে এলাম। কথাটা বলতে গিয়ে মাথা নিচু করে ফেলল সোহানা। কখন যে ওর কণ্ঠের সঙ্গে মাসুম মনটা দ্রবীভূত হয়ে গেছে, সোহানা নিজেও টের পায়নি। আজ বড় কষ্ট হচ্ছে, এক অদ্ভুত চাপা কষ্ট। এই কষ্টের দেখা বা প্রকাশটা কোনো ক্রমেই সম্ভব নয়। শুধু মুখের বলিতে যেটুকু তিলভাগ অস্ফুট উচ্চারণ হয়। শাওলিন আস্তে করে অপর হাতটা সোহানার মাথায় রেখে দিল। নরম চুলগুলোতে ওর সরু আঙুলগুলো ছুঁয়ে ছুঁয়ে বলল, নাজিব ভাই ভীষণ ভালো মানুষ, মানুষটাকে কখনো একা ছেড়ো না। সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, হয়তো সেভাবে কথার আদরে প্রকাশ করতে পারে না। সোহানা নতমুখ উপরে তুলে তাকালো। চোখ জুড়ে অবাধ অশ্রুর ঢল। একসঙ্গে পড়াশোনা করেনি, এক শ্রেণীতেও বসেনি, স্নাতক থেকে স্নাতকোত্তরের ফারাক। তবু শুধু পরিচয়ের বন্ধু। এই বন্ধুত্বের বয়স বেশি দিন পুরানো নয়, তবু আত্মিক মনোনয়ন দীর্ঘ থেকে দীর্ঘদিনের। সোহানার অশ্রুমাখা চোখ দুটো দেখে শাওলিন আঙুলে আঙুলে পানিটুকু মুছে দিল। কোলে যে টিস্যুটা ছিল, সেটা দিয়ে সাবধানে চোখের সাজ বাঁচিয়ে শুষ্ক করে দিল। সোহানা বিরাট একটা রসপূর্ণ হাসি হেসে বলল, আমার বিয়েতে তোর 1 মাস আগে থাকা চাই। 1 মাস কীভাবে ম্যানেজ করবি জানি না, বিয়ের তারিখ ফেললে কোনো এক ঈদের পরপরই ফেলবো। 1 মাস ছুটিতে আসবি, রাজি? শাওলিন দোপাট্টার ওপাশে ওর চোখ দুটো দিয়ে হাসলো, ঠোঁট দুটো নিশ্চল, ঠোঁটের ভাষায় ঠোঁট নাড়িয়ে বলল, মঞ্জুর, আমি রাজি। এবার উঠে পড়, তোর আসল বর নেমে এসেছে। এত করে বাড়ির মানুষ বলল, বিয়ের শেরওয়ানি পরতে। তাহমিদেরটাই কিন্তু ইনট্যাক্ট প্রোডাক্ট, তাও সেটা ছুঁয়েও দেখল না। কি জেদ! এ কথার প্রত্যুত্তরে কী বলা যায় শাওলিন তা জানে না। যে লোক শার্ট স্যুট প্যান্ট ছাড়া কিছুই পরে না, সে কি হঠাৎ মত বদলি করে বাঙালি পোশাক পরবে? মানে হয় না। শাওলিন কখনো তাকে ভিন্নধর্মী পোশাকে দেখেনি, ঘরোয়াভাবে টি শার্ট প্যান্ট ট্রাউজার ছাড়া অন্য কিছুতে না। বাদাসর পরবর্তী মুহূর্ত। বিরাট হল ঘরে শান্ত সুনিবিড় পরিবেশ। জল করে জ্বলছে ফর্সা স্থির আলো, অথচ বাইরে আষাঢ়ের মতো কালো ঘুটঘুটে আকাশ। মেঘে মেঘে চলছে দুর্বিনীত ফাটল। বজ্রপাতের গর্জন তখনও কমেনি।
সোফার দুদিকে দুটি পক্ষ, মাঝখানে সেন্টার টেবিলটি। টেবিলকে মাঝ বরাবর অদৃশ্য ভাগ করে একটা লাল শামিয়ানা ধরা হলো, যার ডান পাশে কনে, বাঁ পাশে বর। দুপক্ষের ঠিক মধ্যবর্তী সোফায় বসে আছেন কাজী। বৃদ্ধ দেহ, মুখে নুরানি ঔজ্জ্বল্য, মাথায় টুপি, গালজোড়ে মেহেদি রাঙা দাড়ি, পরনে সফেদ পরিচ্ছন্ন পাঞ্জাবি পাজামা। গা থেকে যে আদরের খুশবুটা আসছে তা মন শান্ত করে। কাজী উভয় পক্ষের সব দিকে শুনে বিয়ে পড়ানো শুরু করেন। ঘরের ভেতর চাপা একটা অস্থিরতা বাতাসের মতো ঘুরঘুর করল। প্রথমে কনের কাছে কবুল বলানো হলো, স্বরটা মাত্রাতিরিক্ত নিচু। নত করা মাথাটা কেউ একজন তুলে ধরল কিঞ্চিত, ফের আরেকজন ঠেলা দিয়ে বলল, জোরে বলো, কাজী শুনতে পাচ্ছেন না। কনের ঠোঁট দুটো কাঁপিয়ে উচ্চারণ করলো, কেবল শুনতে পেল কাজী সাহেব। তিনি কনের নামের পাশে দুটো মরহম শব্দ দেখে হোঁচট খেয়ে গেলেন। অভিভাবক হিসেবে নাম দেখলেন ভাবির। নিশ্চুপ হয়ে গেলেন বৃদ্ধ। কোনো অজানা কারণে প্রচণ্ড দুঃখ হলো। কবুল বলার পর স্নেহের হাতটা বুলিয়ে দিলেন ওর মাথায়। দোয়া করলেন মনে মনে, দিল খুলে। বরের কাছ থেকে দৃঢ় চিত্তে 3 বারই কবুল শুনতে পেলেন, স্পষ্ট, অবিচল, বিচক্ষণ স্বর। অবশেষে যখন বিয়ে সম্পন্ন হলো, তখন দেখা গেল এক ঘোর বিপত্তি। বাইরে যে ঘোর আধার, মুষলধারার বৃষ্টি, এতে যান চলাচল সম্পূর্ণ বিঘ্নিত। প্রধান সড়কগুলোতে হাঁটু জল একাকার। শোয়েব আকাশ পর্যবেক্ষণ করে হাত ঘড়িতে তাকিয়ে বলল, রাফান, দেরি করা চলবে না, গাড়ি বের করো। তুমি আর পার্থ কালোটা নিয়ে এগো। রাস্তার অবস্থা কেমন দেখো, দেরি করে লাভ নেই। জি স্যার, কিন্তু আপনি বাকিদের নিয়ে একা আসবেন? আপনার জন্য লং ড্রাইভ করাটা ঠিক হবে? হাতটা তো। সেসব ভেবো না, পারবো। ঢাকা ছাড়াটা জরুরি। তাহমিদের ডিপার্টমেন্ট থেকে কোনো খবর এসেছে? না স্যার, এখনও না। তবে আশঙ্কা করছি ডিজিএফআই কোনো সাহায্য করবে না। কিছু একটা অঘটন হচ্ছে। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়াটা ওদের কাজ ছাড়া আর কাদের হবে? ওরাই নিজেদের কর্মীকে তুলে নিয়ে একটা মিথ্যা অপহরণের নাটক সাজালো। সদর দরজার বাইরে ওরা দাঁড়িয়েছিল। রাফান পোশাক বদলে এসেছে। পরনে কালচে শ্যাওলা রঙা শার্ট, কালো প্যান্ট, কানে ব্লুটুথ, কালো ডিভাইস। দমকা বাতাসে মাথার ঝরঝরে চুল ঝরছে, কপালে আছড়ে পড়ছে চুলের ঝাপটা। কানে নীল আলোটা জ্বলছে অনবরত। শোয়েব কিছুটা সময় খামোশ থেকে প্যান্টের পকেট থেকে হাত দুটো বের করলো। গম্ভীর শ্বাস ফেলে ভরার দীপ্ত সুরে বলল, আজকাল তোমাদের নিয়ে ভয় হয় রাফান, তোমাদের দুজনকে নিয়ে। পার্থ তো নিজের পরিবার ছেড়ে নিঃশর্তে চলে এসেছে, আর তুমি পরিবারের মোহ কাটিয়ে আমার সঙ্গে। এভাবে আর কতদিন চলবে? হঠাৎ এমন কথা শুনে রাফান চটকা মেরে ডান পাশে তাকালো। চোখটা অর্থপূর্ণ দৃষ্টিতে শোয়েবের মুখের উপর বিদ্ধ করে শুধালো, এভাবে কেন বলছেন স্যার? কোনো ভুল হয়েছে? তাহমিদের উপর যথাযথ নজর দেয়নি বলে অসন্তুষ্ট? মৃদু হেসে আকাশ থেকে মুখটা ফিরিয়ে তাকালো পায়ে। চশমাধারী চোখ দুটো হাসিতে প্রজ্জ্বল দেখাচ্ছে। ঠোঁটের কোণে তেরছা এক টুকরো মিটিমিটি হাসি। লালচে দুটো পুরুষালী ঠোঁটে হাসিটা জিয়ে রেখে শোয়েব মৃদু ইঙ্গিতে বলল, রাফান, তোমার দায়িত্ব আরও বেড়ে গেল। এতদিন একা ছিলাম, এখন দোকা হলাম। দায়িত্ব কি দ্বিগুণ না? সামনে কততম হব জানা নেই তো। তোমারও তো এখন দ্বিগুণ হওয়াটা দরকার। কবে হচ্ছ? কথা কি আগাবো একটু? রাফান চোরা ইঙ্গিতটা বুঝতে পেরে তাড়াতাড়ি গা বাঁচাতে চাইল। স্যার, 1 মিনিট বলে দ্রুত ব্লুটুথে হ্যালো হ্যাঁ বলে কেটে পড়ল সে। ওর লালচে মুখখানা দেখে হো হো করে হেসে ফেলেছে শোয়েব। হাসির স্বর শুনে দূর থেকে দাদি মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। চোখের তারায় ওনারও খুশির উপচানো ঢল। হাতে লাগেজের কালো হ্যান্ডেল, পায়ে পায়ে বেরিয়ে আসছেন সদর দ্বারে। পেছন থেকে গলা খাকারি দিয়ে রণে ভঙ্গ দিলেন বৃদ্ধা। বউ নেমে আসছে, ওকে গাড়িতে ওঠাও দাদু। ঝুম বৃষ্টির ভেতরে দুটো গাড়ি সবেগে ছুটল। মর্তজা মেনশনের গেট পেরিয়ে কুমিল্লা রোডে উঠল। সামনে এসে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। কিছুটা স্বস্তিকর দেখালো শোয়েবকে। ড্রাইভার গ্রিপ ইতোমধ্যে শিথিল করেছে। বুকের কাছ থেকে খুলে নিল শার্টের টপ বাটন। স্যুটটা বহু আগেই খুলে রেখেছে। সম্মুখের কাজ দুটোর দুরন্ত ওয়াইপার দ্বারা বৃষ্টির স্রোত ছড়াতে তৎপর। ফ্রন্ট আলোর কল্যাণে রাস্তাটাও এখন অন্ধকারে স্পষ্ট। গাড়ির অভ্যন্তরীণ পরিবেশ এসির হাওয়ায় ঠান্ডা। সবাই ক্লান্তি ও জার্নিতে ঘুমে ডোবা। কেবল একজোড়া চোখ তখনও ততন্ত্র তাকিয়ে আছে। ঘুমায়নি গোটা পথ। ব্যাপারটা স্বস্তি দিচ্ছিল না শোয়েবকে। স্পিডটা আরেক ধাপ বাড়াতে গিয়ে হঠাৎ চোখ আটকালো সম্মুখে। লুকিং মিররে তাকিয়ে আছে দুটো চোখ। ফুটে উঠেছে পেছনে বসা একটি মুখাবয়ব। শোয়েব কী বুঝলো কে জানে, স্পিডটা যেটুকু বাড়িয়েছিল সেটুকুও কমিয়ে দিল।
চকিতে তাকিয়ে দেখল আয়নায় সেই মুখ স্বস্তির শ্বাস ফেলছে। ইচ্ছে করছিল মাথা পিছু ঘুরে একবার জিজ্ঞেস করতে কেন সে ঘুমাচ্ছে না, গাড়িতে কি কোনো অসুবিধা হচ্ছে, সিটটায় কোনো সমস্যা, কিন্তু অজ্ঞাত কারণে শোয়েব কিছুই জিজ্ঞেস করলো না। অন্যদিকে ভারী শাড়িটা আর সহ্য করতে পারছিল না, দম আটকে আসছে ওর, মাথা প্রচণ্ড ভার ভার, হাত দুটো ছিলে গেলে যেভাবে জ্বলে ঠিক সেভাবেই জ্বলছে। শরীর অসাড় বিহব্বল, খুব একটা সুস্থ অনুভূতি দিচ্ছে না। ঘুমানোর জন্য বহুবার চেষ্টা করলো, কিন্তু গলার কাছে কী যেন একটা আটকে আছে, নিঃশ্বাস থেকে ঢোক সবটাই এখনও ভিজে যাচ্ছে। ওর অবস্থাটা বোধহয় অন্য কেউ টের পেয়ে গেছিল। হঠাৎ নিজের হাঁটুর কাছে দুবার টোকার মতো অনুভূত হলো। নত দৃষ্টিটা চট করে তুললে একটা বলিষ্ঠ হাতকে দেখতে পেল শাওলিন। কবজিতে মেরুন শার্টের হাতাটা কাফড লিঙ্কে আটকানো, চকচক করছে দুটো রূপালি কাফড লিঙ্ক। ওই হাতে একটি দামি রিস্ট ওয়াচ। ওকে স্তব্ধ দেখে ফের ওই হাতটা ওর হাঁটুতে টোকা দিল। সমস্ত দেহ যেন ওই স্পর্শে কেঁপে উঠল ওর। হঠাৎ কী হলো কে জানে, শাওলিন দেখল বদ্ধ মুঠোটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। বিরাট থাবার মতো হাতে ছোট ছোট প্যাকেটে বার্মিজের আচার, শুকনো বড়ি, ঝালমরিচে মাখা 4-5টে প্যাকেট। শাওলিন উজবুক হয়ে সামনের আয়নাটাতে চোখ ফেরালো। সেখানে এক পলক নজর বুলিয়ে ড্রাইভে মনোযোগ দিল শোয়েব। ওর কোলের ওপর প্যাকেটগুলো রেখে হাতটা ফিরিয়ে নিল সে। শাওলিন হতবাক, বিস্মিত, বিমূঢ়। দৃশ্যটা হয়তো কিছুই না, কিন্তু ওর কাছে অনেক কিছু। একটু পর ছোট একটা পানির বোতল একইভাবে ওর কোলে রাখলো লোকটা। হাতটাও একইভাবে ফিরিয়ে নিল সেই শক্ত স্টিয়ারিংয়ে। শাওলিন অনুভব করতে পারছে পুরো গাড়িটার ভেতরে একমাত্র তার চোখ দুটো ওকে আশ্রয় দিতে যাচ্ছে। তার চাহনি যুগল ওকে খেয়াল রাখছে, প্রতি মুহূর্তে বুঝে নিচ্ছে ওর অব্যক্ত কথন। শাওলিন দুহাতের ভেতর দৃঢ় করে ওগুলো ধরে রাখল। একটাও ছেড়ে খেলো না। চোখ থেকে এবার অস্ত্র বেরিয়ে আসছে, যে অস্ত্র বিদায়ের সময়ও বেরোলো না। রাত গভীর, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, সেই পাহাড় যেখানে এসেছিল শেহজাহান আলম। এই সেই বন ঘনানো প্রকৃতি যেখানে চোখ বন্ধ করে গভীরভাবে দম টেনেছিল। রাতের আধার, মাথার উপর উঁচু উঁচু গাছ, দুধারে ঘন জঙ্গল, বাতাসে পাহাড়ি হিমগন্ধ। সবুজ পাতার সুমিষ্ট ঘ্রাণে শাওলিন হঠাৎ চঞ্চল হয়ে উঠল। মাথাটা ডানে ঘুরিয়ে আগ্রহ নিয়ে পথ চলতি দৃশ্যটা দেখল। সেই মুগ্ধ করা চাহনির দৃশ্যটা দেখল বনকর্মী মানুষটাও। তার অবাধ বিচরণ যে পাহাড়ে অঞ্চলে, সেই জায়গাটাতে তার সদ্য বিবাহিতা ব্যাকুল নয়নে দেখছে। উসখুস করছে ওই ঘোমটা আবৃত চোখ দুটো, টলটলে দেখাচ্ছে চোখের তারা। ইচ্ছে করছে ওকে বলতে, খোশ আমদেদ শাওলিন, খাগড়াছড়িতে স্বাগতম, মুক্ত প্রাকৃতিক রাজ্যে স্বাগতম, নৈসর্গিক সৌন্দর্যের মাঝে স্বাগতম, তোমার রিনরিনে সুরটা শোনার জন্য স্বাগতম। শোয়েব কিছুই বলল না, তার ঠোঁট দুটো আজও বাঁধন ছাড়া হলো না। শোষ মুক্ত বাতাসে প্রাণ জুড়ে আসছে খুব। জানালাটা খুলে দিয়েছে, এসিটাও বন্ধ করে রাখা হয়েছে। সবাই জেগে উঠেছে গাড়িতে, প্রত্যেকেই দেখছে রাতের সুনিবিড় শান্তি ছায়া দৃশ্যপট। এখানে বৃষ্টি নেই, তবে আকাশ মেঘে ঢাকা। প্রকৃতিতে এক অদ্ভুত শীতল ভাব, চারধারে ফিনফিনে কুয়াশার আস্তর। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে কুহকি মায়াজলে সৃষ্টি করছে। গাড়িটা থেকে চেকপোস্ট সম্পন্ন করে আরও ভেতরে ঢুকে গেছে। গায়ে শিরশির করে কাটা দিচ্ছে ওর। বুকের ভেতর এক অদম্য শিহরণ, কানের কাছে ঝিমঝিম করে আগুনের স্পর্শ। খাগড়াছড়িতে ঢোকার পরপরই সম্মুখে আয়নাটায় তাকানো যাচ্ছে না। দুটো অন্তর্ভেদী চক্ষু ওকে দেখে চলেছে দুর্বিনীতভাবে, যেন আর এক প্রহরও ধৈর্য মানছে না তার স্নায়ু, এক মুহূর্তও দূরত্ব মানছে না তার চাহনি। কানের লতি উত্তপ্ত অনুন, বুকে ঢিপ ঢিপ করছে ঝড়ো গতিতে। এমন সময় লক্ষ্য করলো গাড়িটা সেই চিরচেনা গেটে ঢুকে পড়েছে। সেই সুউচ্চ বিশাল প্রস্তরীভূত দ্বার দুটো। গাড়ি আরও ভেতরে ঢুকে একদম বাড়ি সংলগ্ন সীমানা ঘেঁষে থামল। দুরু দুরু বুকের কাপড় নিয়ে চোখটা সম্মুখে ঘোরালো শাওলিন। হলদে বাতির আলোয় সেই কাঙ্ক্ষিত দরজাখানা, সেই একই নাম ফলক, সেই বজ্রময় খোদিত নাম, সেই ভুবন বিস্তৃত বাংলার খণ্ড টুকরো স্মৃতি, সঙ্গে জড়িত ভাগ্যের অলিখিত পরিণাম। রাত তখন কটা বাজে জানা নেই। শোয়েব গাড়িটাকে জায়গা মতো রেখে রেঞ্জারের খোঁজ নিয়ে অবশেষে বাংলোয় ঢুকলো। নিচতলায় একমাত্র দাদি ছাড়ার কেউ নেই। ভাবিরা যার যার ঘরে ঘুমোতে চলে গিয়েছেন। পার্থ ফিরে গেছে কোয়ার্টারে, রাফান চেকপোস্টে সেখানে ব্যস্ত। ফাতেমা নিজেও হাসি মুখে কুশলী পরামর্শ দিয়ে ফিরে গেছেন ঘরে। সদর দরজা আটকে পায়ে পায়ে সিঁড়ি ধরে উপরে উঠেছিল শোয়েব।
দোতলা শুধুই তার রাজত্ব, পুরো বাংলোটা হিমাগারের মতো নিস্তব্ধ। তার দীপ্ত পদশব্দ টুপ করে প্রতিধ্বনি তুলছে। এমন অখণ্ড পিনপত নীরবতায় নিজের ব্যক্তিগত ঘরের সামনে থামে সে। ভেতরে সারা শব্দ নেই। দুহাত দরজায় রেখে জোরে জোরে পা ঠেলে পা বাড়ালো। ধাম করে একটা অস্ফুট আওয়াজ ফুটে ভেতরের মানুষটাকে সজাগ করে দিল। শোয়েব দেখল তার বিছানায় গুটিসুটি পাকিয়ে মানবীটি বসা। তার গায়ের আবরণ বৈদ্যুতিক বাতিতে জলজল করছিল। তার একান্ত বিছানায় নিশ্চুপ বধূটি জড়সড়। কাঠের দরজাটি ভেতর থেকে আটকানো হলো। টাস করে শব্দ হতেই নিভল ঘরের আলো। শব্দটা ধক করে বুকে আঘাত করল। গুম গুম করে যেন নিংড়ে এলো অন্তর্কোণ। পায়ে পায়ে যে মানুষটি নিকটবর্তী হচ্ছে তার করা পারফিউমের মাদক মাদক রানে চঞ্চল হচ্ছিল অন্তর। বিছানার চতুর্দিক ঘেরা ফিনফিনে করা পর্দার কারো হাত পড়ল। মুঠোটা পাকিয়ে উঠল আচমকা। এরপরই ঝটিতে পর্দাটা সরিয়ে ভেতরে প্রবেশ করলো দীর্ঘ দেহটি। ঘুটঘুটে আধারে তার অস্তিত্বের উষ্ণতা শাওলিনকে ছুঁয়ে গেল রন্ধ্রে রন্ধ্রে। রক্তে টের পেল দাপটে নাচন। কানের পাশ ছুঁয়ে হিম ঝটানো গলাটা কেমন ভরাট সরে বলল, শাড়িটা খুব ভারী। বুকটা ধরফর করে কাঁপছে। এমন সরে কথাটা ফুটেছে যেন ওর হৃৎপিণ্ড কাবু করে ফেলেছে। শাওলিন দু হাতে হাঁটু জোড়া খামচে খুব আস্তে বলল, হ্যাঁ। পাল্টাতে চাও? এবারও চোখমুখ বন্ধ করে অস্ফুট সেরে ফোটালো, জি। তাহলে উঠে আসো, বাড়তি পোশাক রাখা আছে, ফ্রেশ হয়ে পাল্টে নাও। এরপর আর কিচ্ছু বলল না। সেভাবে গুমটপূর্ণ আবহাওয়ার মতো এসেছিল সেভাবেই বিছানাটা থেকে শাওলিনকে জায়গা করে দিল। অন্ধকারটা খুব একটা বিপাকে ফেলল না, বরং চোখের ওই বিদ্যুৎ চাহনিতে রক্ষা করলো ওকে। নয়তো আজ কেন ওই চোখে তাকাতে পারছে না? কেন বুকের ভেতরটা বড্ড ধুকপুক করছে? পায়ে পায়ে ভারসাম্য রেখে শাওলিন হাত মুখ ধুতে চলে গেল। যখন শাওলিন পোশাক বদলে ঘরে পা দিল তখন এক মুহূর্তের জন্য থমকে গেল কেউ একজন। আলো জ্বাললেও চোখ শোয়ানো আধারে সম্পূর্ণই ওকে দেখতে পাচ্ছিল সে। এবার যেন সম্মোহিতের মতো ডিভান থেকে উঠে রুমের আলোটা জ্বালালো আচমকাই। চমকে উঠে সুইচ বোর্ডের কাছে চাইল শাওলিন। লোকটার গায়ে শুধুই মেরুন শার্ট, কোমর থেকে বেলটা খুলে ফেলা, শার্টের স্লিপ দুটো গুটিয়ে গুটিয়ে কইনের কাছে মোটা ভাঁজ করা। চুলে বোধহয় আর জেল নেই, এবার ঝরঝর করছে কপাল জুড়ে। তার ভ্রু দুটোর ওপর দুরন্তপনায় খেলছে দুষ্টু চুলগুলো। সুইচবোর্ড থেকে হাত নামিয়ে ওর দিকে আপাদমস্তক চোখ দুটো ঘুরিয়ে আনলো সে। ধীরে ধীরে ওর অবয়বটুকুর ওপর বুলিয়ে আনলো তার অন্তর্ভেদী চাহনি। কী ছিল ওই চাহনিতে? একটা শিরশির কাটা দিয়ে অনুভূতি ওকে হিম করে দিল। চোখ দুটো নত করে ফেলল শাওলিন। ঠিক তখনই কানে শুনতে পেল, অজু করতে পারো? মাথাটা হ্যাঁ বোধক দোলালো। পরক্ষণে আবার শুনল, তবে অজু করে এসো। আলমারির প্রথম তাকে জায়নামাজ রাখা, দুটো জায়নামাজ ফ্লোরে বিছিয়ে দিবে। কথা মতো সেভাবে অজু করে আলমারিটা খুলল শাওলিন। দুটো জায়নামাজ নিল তাক থেকে। কাঠের মেঝেতে দুখানা জায়নামাজ বিছালে পেছন থেকে দৃঢ় পায়ে এসে গেছে শোয়েব। একটা শাওলিনকে দাঁড়াতে বলল, অপরটা দাঁড়িয়ে গেল সে নিজেই। শাওলিন দেখল ওর ঠিক 2 কদম সামনে দাঁড়িয়েছে শোয়েব, মাথায় সাদা রুমাল বেঁধে দিয়ে। লম্বা মানুষটার পেছনে চুপচাপ দাঁড়ালে তার দেখা দেখি 2 রাকাত সালাত আদায় করল শাওলিন। ওর বুঝতে বাকি নেই এটা বিবাহ সংক্রান্ত সালাত। এই মুহূর্তে ওর কেমন অনুভূতি হচ্ছে তা স্রষ্টা ব্যতীত আর কেউ জানেন না। আজকের রাতটি নিয়ে আকাশকুসুম ভাবনা ছিল, কিন্তু এমন অপ্রত্যাশিত কিছুকে চিন্তাও করতে পারছিল না। যদি শাওলিন জানতো তার ভাবি এই পুরুষটিকে নাস্তিক বলে ভাবত, তবে আজ এই ঘটনাটা কেমন দৃশ্যপটে থাকতো। দুহাত তুলে যখন দুজনেই মনোজাত করছিল তখন একজন দীপ্ত স্বরে চোখ বন্ধ করে বলছিল, হে রব, যাকে বিয়ে করেছি তাকে আজন্ম রক্ষা করার তৌফিক দিন। আমার মৃত্যু ব্যতীত বিচ্ছেদ যেন না হোক। পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই ফরমান আমার কবুল হোক। আমার পরবর্তী বংশধর আপনার হাওয়ালায়। আপনি মালিক, আমি পাপী। দুনিয়ার কাউকে আমি পরাক্রমা মানি না। যেখানে আপনি শক্তিশালী, যেখানে আমার নিঃশ্বাসের ভার, আমি সেই আরশের কাছে আমার স্ত্রীর জন্য হেফাজত চাইলাম। কবুলের মালিক আপনি। রাতের শেষ প্রহরে শুনছি দোয়া কবুল হয়। অটল বিশ্বাস রাখছি আজ এই দোয়া কবুল হলো। ইয়া আরশিল আজিম, আমিন। মোনাজাত শেষ হতেই মাথা থেকে রুমাল টেনে খুলল শোয়েব। ঘাড় ঘুরিয়ে পিছু তাকালো সদ্য বিবাহিতা মেয়েটির দিকে। ওর ছোট্ট হাত দুটো কোলের ওপর রাখা, চোখ দুটি বন্ধ, অস্বাভাবিকভাবে চোখের পাতা দুটো নড়ছে।
আঙুলগুলো কেমন যেন স্থির নয়। শোয়েব একটু ওর দিকে ঘুরে ওই আঙুলগুলো ছুঁতে চাইল, কিন্তু সে ঘুরে বসতেই তৎক্ষণাৎ একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। শোয়েব চমকে উঠল আচমকা। শাওলিন বলে চেঁচাতে চাচ্ছিল সে, কিন্তু থমকে গেছে পরিস্থিতির কাছে। শরীরে ভারসাম্য হারিয়ে বসেছে শাওলিন। এতক্ষণের প্রাণশক্তি সবটুকু হারিয়ে ফেলল। দেহ যেন অসার নিষ্প্রাণ। ঠিক তখনই ওর দেহটা দুটো সাঁড়াশির মতো হাত তৎক্ষণাৎ আগলে নিল। প্রবল আক্রোশে টেনে আনলো সুকঠোর বুকের ভেতর। মাথাটা চেপে ধরল নিজের দেহে, কিন্তু ততক্ষণে শোয়েব নিজেই স্তব্ধ হয়ে গেছে। চোখ দুটোতে নির্বাক বিস্ফোরণ। তার বুকের ভেতর এ যেন তপ্ত আগুনের স্ফোরণ। পড়ে যাচ্ছে তার শাওলিনের দেহটা। গোটা পথ জুড়ে না ঘুমানোর কারণ, ভেতরে ভেতরে হিংস্র জ্বর। চোয়ালের এক পাশ ভয়ঙ্করভাবে কাঁপতে লাগলো শোয়েবের। দু হাতের দুর্গে ওকে জাপটে ধরল প্রবলভাবে। একবার যদি মুখ ফুটে বলতো শরীর খারাপ, শুধু একবার, তাহলে কখনো শোয়েব গাড়ি ঘোরাতো না।